বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর কেমন চলছে তোমাদের অনলাইন ভিত্তিক পড়াশোনা? নিশ্চয়ই এখন তোমাদের মনের আকাশে আর কালো মেঘ জমে নেই, সে মেঘ সরে গিয়ে নতুন আশার আলো দেখা দিয়েছে। তোমরা কারণ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশ, মা মাটি, দেশের প্রতি তোমাদের রয়েছে অনেক দায়িত্ব কর্তব্য। এই দায়িত্ব কর্তব্যগুলো তখনই তোমরা কাঁধে তুলে নিতে পারবে যখন তোমরা সুন্দরভাবে শিক্ষা দীক্ষা জ্ঞানে গুণে অনন্য হয়ে উঠবে। আর আমার বিশ্বাস তোমরা তা পারবে। সেই লক্ষ্যে তোমাদের এগিয়ে দিতে সবরুন্নেসা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে আমরা সকল শিক্ষক তোমাদের সহযোগিতায় বদ্ধপরিকর। বৈশ্বিক এই মহামারীর সময় তোমরা অনেক সৌভাগ্যবান, কারণ তোমরা পেয়েছ অনলাইনে পড়াশোনার সুযোগ, যা আমাদের সময় ছিল কল্পনাতীত। তাই তোমরা এই সময়টা নষ্ট না করে ঠিক কাজে লাগাও, পড়াশোনায় মনোনিবেশ করো। ইনশাআল্লাহ তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর যেহেতু অনলাইন ক্লাস তোমাদের সঙ্গে আমরা সামনে নাই, মুখোমুখি আমাদের ক্লাস নাই, তাই তোমাদের ক্লাসের টাইমে অতিরিক্ত কিছু দায়িত্ব থাকবে, যেটা তোমরা বইপত্র সহকারে, আমি আশা রাখছি তোমরা সবাই বই কিনে ফেলেছো। নতুন বইটা হয়তো তোমরা হয়তো এই বইটা সাহিত্য পাঠ, এটা হয়তো কিনে ফেলেছো। যদি না কিনে থাকো, পুরনো বই যদি কারো কাছে থেকে থাকে, সেটাও অপরিচিতা। আমি যেটা পড়াচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা, সেইটা এই পুরনো বইতেও আছে। তোমরা অবশ্যই বই খাতা কলম সঙ্গে নিয়ে ক্লাসের মতো করেই বসবে। সেটা অবহেলার দৃষ্টিতে দেখবে না যে অনলাইন ক্লাস, এটা তেমন কোনো গুরুত্ব নয়। অবশ্যই গুরুত্ব বহন করে বিধায় আমরা তোমাদের জন্য কষ্ট করছি, চেষ্টা করছি। তোমরা সেই চেষ্টায় সহযোগিতা করলে আমরা ঠিক জায়গায় লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আর তোমাদের আর একটা কথা বলে রাখি, আমরা যে কোনো বিষয় পড়বো সে বিষয় সম্পর্কে আমার ধারণা পেতে হলে সর্বাগ্রে আমরা কি পড়ছিলাম গত ক্লাস, এটা তোমাদের সঙ্গে আমার দ্বিতীয় ক্লাস। আমার পরিচয় তোমরা পেয়েছিলে। আমি আসমা খানম, প্রভাষক, বাংলা বিভাগ, সবরুন্নেসা মহিলা কলেজ, খুলনা। তারপরে বলছি তোমাদের সঙ্গে 20-10-এ একটা ক্লাস হয়েছিল, এটা আমার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে তোমাদের সঙ্গে আমিও সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি শুরু করেছিলাম লেখক পরিস্থিতি দিয়ে। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি গল্পটা পড়াতে চলেছি। গল্পটি পড়ানোর পূর্বে আমরা যেহেতু সাহিত্য পড়ছি, সাহিত্য সম্পর্কে কম বেশি আমাদের একটু ধারণা রাখা খুবই প্রয়োজন। আশা রাখছি তোমাদের সাহিত্য বিষয়ে সামান্যতম ধারণা হলেও আছে। সাহিত্য আসলে কি, সাহিত্য আমরা কেন পড়ব, এ বিষয়ে আমাদের একটু জানা প্রয়োজন। সাহিত্য শব্দটি অনেক ব্যাপক। সাহিত্য শহীদ প্লাস প্রত্যয় যুক্ত হয়েছে সাহিত্য। শহীদ প্লাস সাহিত্যের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে সাহিত্য শব্দটি এসেছে। আর খেয়াল করে দেখো, সাহিত্যের সাথে সাহিত্য বলতে আমরা আসলে কি বুঝি? সাহিত্য বলতে আমরা মিলন বা সংযোগকে বুঝি। সাহিত্য হলো রূপের মাঝে আলোককে ব্যক্ত করার চেষ্টা, সীমাকে অসীমের মাঝে বিস্তৃত করার চেষ্টা, আর ভাষাটিকে প্রতিষ্ঠিত করার ব্যাকুলতাই সাহিত্য। এই সাহিত্য পড়তে গেলে আমাদের মনটা অনেক উদার। সাহিত্য যারা পড়ে দেখবা তাদের মনের বিভিন্ন বিকাশ সংগঠিত হয়। সাহিত্য পড়তে গেলে তোমাদের অনেক বইপত্র, সাহিত্য সম্পর্কে ধারণা পেতে গেলেও আমরা বইপত্রের সাথে সম্পৃক্ত হতে হবে। তোমরা এই লকডাউনের সময়, বন্ধের সময়, এই যে করোনাকালীন সময় তোমরা যে ঘরে আসো, তোমরা প্রচুর পড়ার একটা সময় পাচ্ছ, অপরন্ত সময়। এই সময়টা হেলায় হারিও না। আমাদের কলেজ লাইব্রেরিতে অনেক বই আছে, তোমরা ইচ্ছা করলে
সংগ্রহ করে টিচারদের সাথে যোগাযোগ করে বই সংগ্রহ করে বাড়িতে বসে পড়তে পারো। আশপাশের ছোটো ভাই বোন বড় ভাই বোনদের যে কোনো বই পড়লে জ্ঞানের বিস্তৃতি বাড়ে। জ্ঞানের শাখা প্রশাখার বিস্তৃতি ঘটাতে গেলে বইয়ের সঙ্গে সম্পর্ক আমাদের অবশ্যই থাকতে হবে, এই বিষয়টি তোমরা জানো। আর এখন যেহেতু নকলের যুগ নাই, পড়াশোনা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, যার কারণে অনলাইন ক্লাসকে তোমরা অবলার দৃষ্টিতে দেখো না, গুরুত্ব সহকারে দেখে এটা পড়াশোনা করো। পড়াশোনা করার মাধ্যমে তোমাদের যদি কোনো সমস্যা হয় যে কোনো টিচারের সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সেই সমাধান দেওয়ার চেষ্টা করব অবশ্যই। এবার দেখো, আমরা এই সাহিত্য পাঠ থেকে গত ক্লাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আরেকটা কথা, সাহিত্য পাঠ যখন আমরা পড়তে যাব তখন দেখবে যে সাহিত্য সম্পর্কে জানতে গেলে, সেই কবির সম্পর্কে জানতে গেলে কবি পরিচিতি, লেখক পরিচিতি, উপন্যাস সম্পর্কে সামান্যতম ধারণা, যে শব্দার্থ টিকা যাই থাকুক সমস্ত বইটা তুমি বোঝো বা না বোঝো, প্রথমে আদ্যপন্ত 3-4 বার লাইন বাই লাইন ধরে পড়বে। কেন পড়বে? গল্পটা তোমাকে পড়তে গেলে লাইন বাই লাইন ধরে পড়বে এই কারণে, গল্পের কোথা থেকে তোমার এমসিকিউ সিকিউ প্রশ্ন আসবে। এমসিকিউ প্রশ্ন বিশেষ করে প্রশ্ন যে কোনো লাইন থেকে তোমাদের তুলে দিতে পারে। ফার্স্ট টু লাস্ট এবং লাস্ট টু ফার্স্ট তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ ফার্স্টের লাইনটাও তোমাদের তুলে দিয়ে একটা প্রশ্ন দিতে পারে, আর লাস্টের লাইনটাও তুলে দিয়ে তোমাদের একটা প্রশ্ন দিতে পারে। এই কারণে তোমাদের সর্বাগ্রে যে কোনো বিষয় পড়ার পূর্বে প্রথমেই কবি পরিচিতি, তারপর শব্দার্থ, টিকা, পাঠ পরিস্থিতি এই সম্পর্কে পড়ে নিয়ে গল্পটার দিকে অগ্রসর হওয়া উচিত। এটি সঠিক পথ, সঠিক পন্থা। এই পন্থায় যদি তোমরা কেউ যদি এগোতে থাকো তাহলে তোমাদের লক্ষ্যে তোমরা ঠিকই থাকবে, লক্ষ্য বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করো, আমরা এই অপরিচিত গল্পটি রবীন্দ্রনাথের একটা ছোট গল্প সম্পর্কে আমি সামান্যতম ধারণা গত ক্লাসে বেশ ধারণা দিয়েছিলাম ছোট গল্প সম্পর্কে। আজ আর সে বিষয়ে যেতে চাচ্ছি না, সামনের দিকে এগোতে গেলে পিছনের দিকে পড়া টানলে সেটা আমি আর সামনে এগোতে পারবো না। যেহেতু অপরিচিত গল্পটি একটি বড় ছোট গল্প, বেশ বড়, সে কারণে এক ক্লাসে তো এটা শেষ করা সম্ভব নয়। তবু আমি দেখি কতদূর কীভাবে করা যায়। আমরা এই অপরিচিত গল্পটি পড়লে কী কী শিখতে পারবো সে বিষয়ে আগে ধারণা নিই, তারপর আমরা গল্পের ভিতর ঢুকে যাবো। এটা দেখো, শিক্ষক বলে কী কী আছে? গল্পের কথক অনুপম শিক্ষিত ব্যক্তিত্বহীন ও পরিবারতন্ত্রের কাছে অসহায় যুবক সম্পর্কে আমরা জানতে পারবো। অসহায় যুবক সম্পর্কে আমরা জানতে পারছি, বিয়েতে যৌতুক দিয়ে নারীর চরম অবমাননা সম্পর্কে জ্ঞাত হবে। আরেকটা বিষয়, প্রতিবাদী বাবার কন্যা সম্পর্কে বলিষ্ঠ অসঙ্গতি সম্পর্কে জানতে পারবে। পুরুষ সমাজের নিয়মের বন্দী অথচ নারী চেতনার উন্মুক্ত সম্পর্কে জানতে পারবো। দুই পরিবারের অর্থনৈতিক যে অবস্থার পরিবর্তন সে সম্পর্কেও আমরা অবগত হব। আরেকটা বিষয়, কত রকমের মামা সম্পত্তির প্রতি প্রচুর লোভ, এ সম্পর্কেও আমরা অবগত হব। সমাজের বাল্য বিবাহ অধিক আগ্রহ সম্পর্কে জানতে পারব। বিয়েতে পূর্বে পণ ও যৌতুকের পরিমাণ নির্দিষ্ট করা এ সম্পর্কে জানতে পারব। অনুভবের মামার উৎপত্তিতা সম্পর্কে জানতে পারব। ধুমধাম করে বিয়ের আয়োজন সম্পর্কে জানতে পারবে। কন্যাপক্ষের গহনা পরীক্ষা করতে বরপক্ষের উদ্যোগ এ সম্পর্কেও আমরা জানতে পারব। কোনো এক রেল স্টেশনে বর কন্যার সাক্ষাৎ সম্পর্কে এ বিষয়ে আমরা অবগত হব। আরও অনেক বিষয় লক্ষ্য করো, কন্যার জন্য বরের দীর্ঘ অপেক্ষা এ সম্পর্কেও আমরা এই গল্প থেকে জানতে পারব। আরেকটা বিষয় দেখো, গুরুত্বপূর্ণ কিছু তথ্য কণিকার ভিতরে কি আছে? অপরিচিত গল্পটির প্রধান পুরুষ চরিত্র যেটা নায়ক চরিত্র সেটা হচ্ছে অনুপম। অনুপম কেমন? বাল্যকালে পিতাকে হারায়, মাতার আদরে ও মামার শাসনে বড় হয়, ফলে পরিবারের মতামতকে সবসময় নিঃসংকোচে গ্রহণ করে। আর অপরিচিত গল্পের প্রধান কেন্দ্রীয় নারী চরিত্র হচ্ছে কল্যাণী। এই কল্যাণীকে কেন্দ্র করে আমি বলবো গল্পের সমস্ত কিছুই ধারণ করে আছে। যেখানে অনুপম এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, তবুও প্রধান পুরুষ কেন্দ্রীয় চরিত্র অনুপম।
এটা আমরা মাথায় রাখবো। কল্যাণী কেমন? গল্পের প্রথম নারী চরিত্র কল্যাণী বুদ্ধিদীপ্ত, মেধাবী, শিক্ষিত, রূপসী, পুরুষতান্ত্রিক সমাজের যৌতুকলোভী মানসিকতায় বিতৃষ্ট হয়ে সারা জীবন কুমারী থেকে নারী শিক্ষা প্রসারে ব্রত গ্রহণ করে। অনুপমের মামা সংসারের প্রধান কর্তা, তিনি সবসময় জিততে চান এবং লেনদেনের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করেন না। অনুপম কল্যাণী বিয়ে না হওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি দায়ী। সবচেয়ে বেশি তাদের বিয়ে না হওয়ার পশ্চাতে যে ভূমিকা রেখেছিল সে অনুপমের মামা, সেটা আমরা গল্প করতে গেলে অবশ্যই জানতে পারবো। তার আগে শিখন ফল সম্পর্কে আমরা সামান্য ধারণা নিয়ে নিচ্ছি। এতে হরিশ, অনুপমের বন্ধু হরিশ চরিত্র আছে। এখানে হরিশ অত্যন্ত সর্বকবি, বিবেচক। কল্যাণী অনুপমের বিয়ের ঘটকালি এই হরিশই করেছিলেন। আরেকটা বিষয়, মায়ের তীর্থযাত্রার সময় ট্রেনে অপরিচিত নারী কণ্ঠের ঝঙ্কার অনুপমকে মুগ্ধ করে। সেখান্ত কল্যাণী ট্রেনের সিট রিজার্ভের বিষয়ে গার্ড মিথ্যা বললে অনুপম কোনো প্রতিবাদ করে না, কিন্তু কল্যাণী জোর প্রতিবাদ করে, যা তার মাকে বিস্মিত করেছিল। আর একটা বিষয়, কল্যাণীর সাহস ও সৌন্দর্যে অনুপম এতই মুগ্ধ হয় যে সে নিজের উদ্যোগে কল্যাণীকে বিয়ে করতে চায়, কিন্তু কল্যাণী রাজি হয় না। আর পাঠ বিশ্লেষণ করলে কতগুলো বিষয় আমরা জানতে পারবো পরবর্তীতে। আগে থেকে গল্পে যাওয়ার পূর্বে আমরা কিছুটা জেনে নিই। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করে না, তাহারা ইয়ার দিলেন। ছোট গল্প পড়াতে, ছোট গল্পের উৎস সম্পর্কে, ছোট গল্প সম্পর্কে আমি বলতে গিয়েছিলাম বিন্দুর ভিতর সিন্ধুর গভীরতা। ছোট গল্প কেমন? ছোট আসলে ছোট কিন্তু তুচ্ছ না। সব ছোট বিষয়কে যদি আমরা তুচ্ছ হিসাবে দেখি, তাহলে আমরা অনেক বিষয় থেকে অনেক বিষয় সম্পর্কে সরে আসবো, অনেক বিষয় জানতে পারবো। ছোট বলেই তাকে তুচ্ছ করার কোনো কারণ নাই। এই লাইনের কারণ হচ্ছে বিন্দুর মাঝে এখানে সিন্ধুর গভীরতা, সেটাই বোঝানো হচ্ছে। তিনি এমন পেঁয়াজ যান যার টাকা নেই, অথচ সে টাকা দিতে প্রস্তুত করিবেন না। ঠাট্টার সম্পর্ককে আর আমি স্থায়ী করতে চাই না। সমস্ত বাংলাদেশের মতো আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যা বা বিবাহের আসন থেকে নিজে ফিরাই দিয়েছে। মানে একটা অস্বাভাবিক বিষয়, তাই না? এটাও আমরা পরবর্তীতে জানবো। মন্দ নহে খাঁটি সোনা বটে। কী কারণে এই উক্তি করা হয়েছিল সেটাও আমরা গল্প করতে করতে অবশ্যই জানতে পারব। সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মী মঙ্গল ঘরটি উপর করিয়া দিতে দ্বিধা হইবে না, এটাও আমরা জানতে পারবো। বা এসব গল্পের প্রথম থেকে যেটা বলার বিষয়, উত্তম পুরুষের জবানিতে এটা গল্প, নায়ক অনুপমের জবানিতে, উত্তম পুরুষের জবানিতে এটা প্রথম শুরু, এটাই গল্পটা বর্ণনা করা হয়েছে। আর গল্পে একটা বিষয় আমরা যদি এখানে অনির্বাচিত প্রশ্নের ক্ষেত্রে ধরি, গল্প কোন ভাষায় রচিত হয়েছিল, অপরিচিত গল্পটি কোন ভাষায় রচিত হয়েছিল, তাহলে এখানে বলবো অপরিচিত গল্পটি রচিত হয়েছিল সাধু ভাষায়। এখানে সাধু ভাষায় সমস্ত গল্পটি রচিত হয়েছে। উত্তম পুরুষের জবানিতে প্রথম বলছে, আজ আমার বয়স 27 মাত্র হলো। কার বয়স 27? এখানে অনুপম তার নিজের কথা, আত্মকথন, যেখানে নিজেকে নিজে বিশ্লেষণ করছে, নিজের গল্প বর্ণনা করছে, সেখানে বলছে আজ আমার বয়স 27 মাত্র হলো। এভাবে শুরু হলো। এই 27, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। তখন মনে করছে 27 বছর জীবনটা যেমন দীর্ঘ না, আবার এমন কিছু সে করেনি যাতে সে জীবনটাকে একটা গুরুত্ব বহন করে। সে গুরুত্বহীন জীবনের বর্ণনা দিতে যে সে এইভাবে বলেছে আজ আমার বয়স 27 মাত্র হলো, আর দৈর্ঘ্যের হিসাবেও বড় না, গুণের হিসাবেও বড় না। ছোটবেলায় সে পাঠশালা পাঠরত অবস্থায় তার পণ্ডিত মশাই তার গুণহীনতা লক্ষ্য করে সে অনেক সুদর্শন ছিল। অনুপম অনেক সুদর্শন, পণ্ডিত মশাই তথাপিও তাকে শিমুল ফুল আর মাকাল ফলের সঙ্গে তুলনা করেছিল। শিমুল ফুল কেমন? শিমুল ফুল দেখতে অনেক সুন্দর, লাল টকটকে রং, কিন্তু শিমুল ফুলে কোনো ঘ্রাণ নাই। আর পাশাপাশি দেখুন মাকাল ফল দেখতেও অনেক সুন্দর, লাল টকটকে রং, উপর দেখলে অনেকটাই মানুষকে আকৃষ্ট করে, সবাইকে আকৃষ্ট করে পশু পাখি, কিন্তু ভিতরটা যখন ভাঙা হয় কুৎসিত কদাকার কালো একটা বিশ্রী রং, বিষাদ একটা গন্ধ,
হার অনুপযোগী একটা ফল। এই জন্য পণ্ডিত মশাই ছোটবেলায় বুঝতে পেরেছিলেন গুণহীন অনুপম, ব্যক্তিত্বহীন অনুপমকে ছোটবেলায় শিক্ষক এবং বাবা মা তাদের দৃষ্টিতে কিন্তু সন্তানের ভবিষ্যৎটা কেমন হবে অনেকটাই তারা বুঝতে পারেন যে এই ছেলে একদিন কি হতে পারে, কেমন হতে পারে, তার বহিঃপ্রকাশ ঘটেছে পণ্ডিত মশাই এই উক্তিতে, শিমুল ফুল আর মাকাল ফল। যেহেতু পণ্ডিত মশাই বলেছিলেন কেন তার গুণহীন, দেখতে সুন্দর ছিল অবশ্যই, কিন্তু সে এমন কোনো মেধাবী আর এমন কোনো ব্যক্তিত্বর পরিচয় দেয়নি, যার কারণে ছোটবেলায় এই পণ্ডিত মশাইয়ের উক্তির পাশাপাশি লক্ষ্য করো সমস্ত শিক্ষা দীক্ষা সমস্ত পর্ব সে শুকিয়েছে, মানে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন অনুপম, মানে এমএ পাশ করেছে। এমএ পাশ করার ভিতরেও তার ভিতরে ব্যক্তিত্বের স্ফুরণ ঘটতে দেখতে পাই না আমি। এখানে তার বাবা ছোটবেলায় বাবা মারা যায়, বাবা ছিলেন অনুপমের বাবা ছিলেন উকিল। উনি অক্লান্ত পরিশ্রম করে, উনি প্রথম অবস্থায় দরিদ্র থাকেন, প্রচণ্ড পরিশ্রম করে উনি অনেকত্ব সম্পত্তি বিত্ত বৈভবের মালিক ঠিকই হলেন, কিন্তু ততদিনে তিনি মৃত্যুবরণ করলেন, অবসর পেলেন। মৃত্যুতেই তার অবসর আসলো, কেননা বিত্ত বৈভব ভোগ করার অবসর তিনি পেলেন না। তখন তার পাশে তখন অনুপমের বাবা মারা যাওয়ার পর অনুপমের দায়িত্ব আসলো মা এবং মামা। মাও গরিব ঘরের মেয়ে ছিলেন, সে দরিদ্রকে খুব কাছ থেকে দেখেছিলেন বিদায় ধনী হওয়ার পর তার ভিতরে একটা আত্ম অহংকার চলে আসে। অনুপমের ভিতরে মার ভিতরে একটা আত্ম অহংকার চলে আসে। সে মনে করে আমি দরিদ্র ছিলাম, এখন ধনী, সেই জিনিসটা সে মনেও করতে চায় না। দরিদ্র জিনিসটাকে সে ভুলে তারা যে ধনী, ধনে বিত্ত বৈভবে বিত্তশালী ব্যক্তি, তার পরিশ্রম তার ভিতর যেমন ঘটিয়েছে তেমনই অনুপমকেও সে মনে করতে চায় না, গুরুত্ব দিতে চায় না যে তারা ধনী। এভাবে তার অভিভাবকত্ব আসে তার থেকে বছর 6 বড় মামা, অনুপম থেকে মাত্র 6 বছরের বড় মামা সমস্ত সংসারের দায়িত্ব, তাদের সংসারের দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু নিজের সংসারে কাঁধে তুলে দেয়। সংসারের দায়িত্ব ভিতরে অন্তঃপুরে মা, বাইরে মামা, এই দুই শাসনের ভিতরে অনুপম একটা ব্যক্তিত্বহীন জড় পদার্থ, এমন একজন বিবেকহীন একজন যুবক রূপে গড়ে ওঠে। তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটেনি, কারণ মা আর মামা কখনোই কোনো দায়িত্ব কর্তব্য তাকে দেয়নি। তাকে সে মার কোলে কোলে, দেখা যাচ্ছে এখানে গল্পের ভিতরে একটা আছে, ঠিক যেন আমি অন্নপূর্ণার কোলে দেবননের অন্নপূর্ণার কোলে, ঠিক যেন এখানে একটা লাইন আছে কি, শিশুকালে সে কোলে কোলে মানুষ থেকে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে সে কি বলছে, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। কি অন্নপূর্ণা দেবী দুর্গাকে বলা হয়েছে তার 2 সন্তান গণেশ এবং কার্তিক। গজানন, গজ শব্দের অর্থ কি? গজ শব্দের অর্থ হাতি, আনন শব্দের অর্থ উন্মুখ। গজানন গণেশকে বলা হয়েছে এখানে গণেশ, এখানে হাতির মতো, মানে হাতির মতো মুখ যা, সে হচ্ছে গজানন গণেশ। গণেশের ছোট ভাই ছিল কার্তিক ছিল অনেক সুদর্শন, আর অনুপম আমাদের গল্পের কথক অনুপমও অনেক সুদর্শন। এই জন্য দেওয়া হয়েছে মার কোলে কোলে মানুষ আদরে লালিত পালিত। দেখা যাচ্ছে সে মাটিতে পা দিলেও মা সেখানে শাসন বলতেন ওখানে এই কাজটা করার জন্য। প্রতিনিয়ত এইরকম পরিবেশে এইভাবে মানুষ হতে সে নিরেট বিবেকহীনভাবে গড়ে ওঠে। সেখানে আবার এখানে তার বিবাহের কথা যখন উঠলো, মামা চান কেমন বিয়াই, মামা চান তার এমন বিয়াই চান যে টাকা দিতে কখনো কার্পণ্য করবে না, অথচ তাদের থেকে দরিদ্র হবে, মাথা হেড করে তাদের কাছে আসবে, সম্মান তাদের দিতে হবে না। সম্মান বাধা উকার পরিবর্তে, দেখা যাচ্ছে গুড়গুড়ির পরিবর্তে বাধা উকায় যদি তাকে কিছু পরিবেশন করা হয় সেটা দিলেও সে যেন কিছু মাইন্ড না করতে পারে, এমন মানসিকতা সম্পূর্ণ। মামা ছিলেন কুটবুদ্ধি এবং লোভী প্রকৃতির একজন মানুষ। উনি অন্যের ধন সম্পদের প্রতি প্রচণ্ড লোভী, এমনই একটা ভাব গল্পের ভিতর ফুটে উঠেছে। অনুপমের যখন এমএ পাস করলো, হাতে অপরন্ত সময়,
কোনো কিছু যখন চারিদিকে নারীর রূপ পরিচিতা, তার চোখের সামনে ভাসতে স্বপ্ন, একটা এই বয়সে একটা যুবক, তার তখন করার মতো কোনো কাজ নাই, লেখাপড়া শেষ, চাকরি নাই, বাকরি নাই, সংসারের দায়িত্ব কর্তব্য কিছুই তার না। তখন আর কী করতে পারে সে? নারীর রূপ কল্পনা করতে পারে, বিয়ে শাদী কথা মনে করছে, কিন্তু মনে সে মুখে প্রকাশ করতে পারছে না। মা আর মামা হয়, মা আর মামাকে প্রচণ্ড সে ভয় পেত, তাদের কথার বাইরে সে এক চুলো এদার হতে পারত না। মামা যখন বিয়ের কথা উঠলো, আর অনুপম বলছে আমি তো পাত্র হিসাবে, সৎপাত্র হিসাবে সমস্ত কন্যা পক্ষের নিকট ঈর্ষণীয়, প্রত্যেকটি কন্যার বাবা চাইবেন আমার মতো পাত্র পাইতে, কেননা আমি একটু তামাকটুকু পর্যন্ত খাই না, আমার কোনো বাজে নেশা নাই, অন্তপুরে মার শাসন, বাইরে মামার শাসন, এইভাবে আমি গড়ে উঠেছি, আমাকে যেমনভাবে রাখা যাবে আমি তেমনভাবে থাকতে অভ্যস্ত। এমন একজন বরকে যদি কোনো কন্যার পিতা পায়, তাহলে সে মনে করবে সৎ আদর্শবান একটা পুরুষ। সেজন্য সে তাকে বলছে যে আমি আমার দিক থেকে কোনো সমস্যা নাই, কলেজে যতগুলো পাস সব চুকাইছি, মানে অনুপম MA পাস করে ফেলেছে। এর ভিতরে হরিশ কানপুর থেকে, হরিশের বন্ধু কানপুর থেকে অনুপমের বন্ধু হরিশ এসে বলল, মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, বিয়ে করতে চাইলে আমি কথা বাড়াতে পারি। অনুপম শুনে তার মন দোলা দিয়ে উঠল, যেহেতু তখন তার হাতে অপরন্ত সময় বিয়ে ভিন্ন অন্য কোনো কাজ তার হাতে আর নেই। তখন অনুপম বলল যে এই বিষয়টা আমার সঙ্গে আলাপ করে কোনো ফল হবে না, এ বিষয়ে মামাকে বললে সব থেকে ভালো হবে। মামার কাছে অনুপম হরিশ চরিত্র এমন, হরিশ আসল জগতে উস্তাদ পটু। হরিশ যখন আসলো, হরিশ বললো ঠিক আছে আমি মামাকেই বলবো। মামাকে বলতে গেলে মামা বলল যে মেয়ের পিতা যেভাবে তুমি বলছো সবই ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমার সমস্যা, সেটা কি? সেটা মেয়ের বয়স 15 বছর, মাত্র 15 বছরের বয়সটাই মামার কাছে বেশি মনে হচ্ছে। কেন? মাত্র 15 বছর মেয়ের বয়স, 15 তখন তৎকালীন সময়, আমি এখনকার সময় বলছি না, এখনকার সময় 15 বছর বয়সে কেউ বিয়ের কথা বলা হয় সবাই হাসবে, বলবে 15 বছর বিয়ের একটা বয়স হলো নাকি? কিন্তু না, আমি এখনকার সময়ের কথা বলছি না, আমি বলছি তৎকালীন সময়ের কথা। তখনকার সময় মেয়েদের বিয়ে হতো কত বছর বয়সে? 7 বছরে। মেয়েদের 8 বছরের বয়সী, 8 বছর বয়সী মেয়েকে নয় বছর 10 বছর কুমারী। তাহলে কি হলো? 8 বছর বয়সী মেয়েকে কুমারী, 9 বছর বয়সী মেয়েকে রোহিণী, আর 10 বছর বয়সী মেয়েকে কি বলা হতো? গৌরী, গৌরীদান বলা হতো। 10-এর পরে যদি মেয়েদের বয়স হয়ে যেত, তাহলে তখনকার সমস্যায় সব গেলো রব তুলতো যে এত বয়সী মেয়েকে বিয়ে দিতে সমস্যা, কেননা এই বয়সী মেয়েকে কে বিয়ে করবে? তখন ফলের পরিমাণটা বেড়ে যেত। এইখানটা দেখা যায় কন্যার বাবাকে, যেহেতু মামা যেহেতু আবরারপুর পার হওয়াকে অনেক ভয়ঙ্কর কিছু মনে করতেন, কলকাতার বাইরে তিনি যেতেন না। কন্যার এখন পাতৃপক্ষকে যদি কথা বলতে হয় তা মামার কাছে কলকাতায় আসতে হবে, এমনই অভিব্যক্তি। যখন হরিশ জানতে পারলো, হরিশের সব কথার পর হরিশ কি করলো? হরিশের কথাবার্তা ফাইনাল হয়ে গেলে মামা পাঠালো কাকে? কন্যাকে আশীর্বাদের জন্য অনুপমের পিসতুতো দাদা বিনুদাকে পাঠালো কন্যাকে আশীর্বাদ করার জন্য একটা ইয়াররিং দিয়ে। ওর মা পিসতুতো দাদা ফিরে এসে অনুপমকে বলল, মন্দ না হে, খাঁটি সোনা বটে। কেন? বিনুদাদার কথা ছিল অত্যন্ত 8-60, উনি যা তার থেকে অনেক কমিয়ে বলতেন। যদি আমরা বলতাম চমৎকার, উনি বলতেন চলনসই। তখন মনে করলো অনুপম যে যাক, আমার বিবাহের ব্যাপারে আর কোনো সন্দেহ নাই, এবার প্রজাপতির সঙ্গে
কণ্ঠস্বরের কোনো বিরোধ নাই, এটা অনুভব করতে পেরে তার পরবর্তীতে দেখা গেল কন্যার পিতা কল্যাণী এখানে নায়িকা চরিত্র। কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন, উনি পেশায় একজন ডাক্তার। উনি কলকাতায় আসলেন মামার সঙ্গে বিয়ের কথা ফাইনাল করার জন্য। বিবাহের আসলে কথা ফাইনাল করার সময় মামা তাদের বৃত্ত বৈভবের কথা, আমরা এরকম ওরকম, আপনার মেয়ে এখানে আসলে এমন থাকবে এমন থাকবে, বৃত্ত বৈভব সমস্ত কিছু সম্পর্কে বর্ণনা দিতে প্রস্তুত। আর কল্যাণীর পক্ষান্তরে কল্যাণীর বাবা অত্যন্ত ঠান্ডা, ভদ্র এবং ব্যক্তিত্বের অধিকারী একজন পুরুষ। ওনার বয়সটা এমন, দেখলে 40-এর কিছু এপার অথবা ওপারে, কাঁচা পাকা চুল। উনি দেখতে সুদর্শন এবং মার্জিত স্বভাবের। কন্যার অনুপমের মামা যখন বলে যাচ্ছেন এক নাগারে, উনি কোনো কথা বলছেন না। যাক, বিয়ের ব্যাপারে সমস্ত দেনাপাওনা ঠিক হলো, তো কত টাকা পয়সা কত দিবেন এবং গহনাপত্র কেমন কী হবে, সমস্ত বিষয় নির্বিঘ্নে সমাধান হয়ে গেল। হওয়ার পর আসলো গায়ে হলুদের অনুষ্ঠান, সেটাও অত্যন্ত জাঁকজমকের সাথে হলো। মামা এমন বেশি পরিমাণ লোক পাঠালেন কন্যাদের নাকানি চুমানি খাওয়ানোর জন্য। মা আর মামা সেই কথা বলে একচোট হাসলেন যে মেয়ের বাবাকে কিছুটা অপ্রস্তুত করার জন্য হলুদের অনুষ্ঠানে, গায়ে হলুদের আমি প্রচুর লোক পাঠিয়েছি, ওরা একটু হেনস্থ হবে। এইভাবে মা আর মামা একচোট হেসে নিলেন। তারপর আসতো সেই কাঙ্ক্ষিত দিন, বিয়ের দিন। অনুপম সমস্ত বাদ্য বাজনা সহযোগে, সহকারে সমস্ত বাদ্য বাজনা সহযোগে সমস্ত কিছু যেভাবে যে সেজে গেলে তাদের বৃত্ত বৈভবকে দেখানো যায় এমনভাবে কন্যার বাড়িতে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর কন্যার পিতার অত্যন্ত সাদা মাটা আতিথেয়তা তাদের পছন্দ হলো না। যে কন্যার পিতা যে পরবর্তীতে ঠকাবে না এমন তার মনে হলো যে অবশ্যই ঠকাতে পারে। বিয়ের পূর্বে যদি আমি ঠকে যাই তাহলে তো আমার আর সমাধানের কোনো সুযোগ থাকবে না। তাই বিয়ের পূর্বে অনুপমের মামা বললেন যে এখানে অনুপমের মামা বললেন গহনাটা আমি পরখ করে দেখতে চাই। তাই কন্যার গায়ে থেকে গহনা খুলে নিয়ে আসার জন্য উনি বললেন। এটা তখনই শম্ভুনাথ সেনের মনে একটা খটকা লাগলো। তাহলে আজ আর নয়, আগামী ক্লাসে আবার এ বিষয়ে আলোচনা হবে। এখানেই শেষ করছি আজকের মতো। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।